ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায় সূর্য ছড়ায় আলোকমালায়, নতুন প্রভাতে হল মনতলা, কত সুরে ছন্দে নব নব রঙে আকাশে নবীন আলো আবির ছড়ায়। ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায় কত গান গেয়ে যায় দাঁড়ি, তোরে খানি দেয় পারি, কত স্মৃতি বুকে নিয়ে দূরে চলে যায়। আজ সখী মঞ্জরি মধুকর গুঞ্জরি, ওঠো সবে ভোর হলো, ঘুম ভেঙে মুখ তোলো, সময় শুধু যায় বয়ে যায়। ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায় ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায়। নমস্কার। শিল্প সংস্কৃতি বিভাগে সকল দর্শককে স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আমি পূজা আর আমার সাথে আছে শোভন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হবে সেই মূল আকর্ষণ অন্বেষণের স্টুডিওয়ে। শিল্প জগতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রকম শিল্পকর্ম। এর উপাদান হলো আঙ্গিক, সাত্ত্বিক, বাচিক এবং আহার্য। আর সেই উপাদানগুলির সঠিক প্রয়োগ ও চর্চার মধ্য দিয়ে শিল্পকর্মের তথা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ঘটে। একদম ঠিক বলেছিস পূজা। আর এই রকমই একটা প্রতিষ্ঠান হলো বেলেঘাটা নূপুর নাট্য কলামণ্ডলম। 1994 সালে কলকাতার বেলেঘাটা সংলগ্ন সিআইটি মোড় অঞ্চলে নূপুরের প্রতিষ্ঠা হয়। সঙ্গীত, অঙ্কন, সৃষ্টিশীল নৃত্য, ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, অভিনয় প্রভৃতি বিভিন্ন বিষয় শিক্ষাদানে নূপুর বেলেঘাটা তথা বিভিন্ন পূর্ব কলকাতার এক অগ্রণী নাম। ঠিক। আর এই নূপুর সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু এখন দেখব সেই নূপুরেরই ক্ষুদে শিল্পীদের একটা প্রারম্ভিক নৃত্য দৃশ্যায়ন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন
শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অসাধারণ কি? একদম ঠিক। এতক্ষণে ছোট্ট শিল্পীদের নৃত্য আপনারা দেখলেন, যাদেরকে যে শিখিয়েছেন, এই অর্থাৎ 1994 সাল থেকে নূপুর নাট্যকলা মণ্ডলামের যিনি কাণ্ডারি, আসুন তার সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। কিন্তু পূজা, শুধু কাণ্ডারি বললে কিন্তু হবে না। একাধারে ইনি নৃত্য শিল্পী, নৃত্য গবেষক, মানে নাটক, অভিনয়, শ্রুতি নাটক সমস্ত দিক থেকে। এখন আমরা কথা বলবো সেই ডক্টর মৌসুমী সরকারের সাথে, এবং এখন আমরা অন্বেষণের স্টুডিওতে হাজির করছি ডক্টর মৌসুমী সরকারকে। আসুন দিদি। নমস্কার। আমাদের শিল্প সংস্কৃতি বিভাগের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধনটা আপনি করুন আজ। দিদি, আপনি নিজের আসন গ্রহণ করুন। তোমরা বসো। মৌসুমী, আজকে তোমাকে পেয়েছি তোমার কাছে শুধু যে নূপুর সম্পর্কে জানবো সেটা নয়, তোমার কাছে কিন্তু তোমার নিজের সম্পর্কে অনেক কিছু জানবো আমরা। কি বলিস পূজা? দিদি, 1994 সাল থেকে আপনার এই নূপুরের যাত্রা শুরু, এর লক্ষ্যটা কি? আর আপনি কি এই নাচ, অভিনয় এটা কি একদম ছোটবেলা থেকে শুরু করেছেন? না, একদমই নয়। আমিও 8-5 জনের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার বাবাও কমার্স লাইনে ছিলেন, উনি ক্যালকাটা কর্পোরেশনের ডেপুটি চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো আমার নাচটা একদম জন্ম থেকেই আমার প্রাণের অধিক ছিল। আর সেই সুবাদেই আমি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, বেলেঘাটার ফুলবাগানে যেটা অবস্থিত, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে আমার নৃত্য শিক্ষা শুরু। সেখানে ভরতনাট্যম, কথাকলি, কত্থক, মণিপুরি, রাবীন্দ্রিক এই সমস্ত কিছুই শেখানো হতো। তো আমি নাচ শিখছি, পড়াশোনা করছি, এবং বেলেঘাটা, কলকাতার বিভিন্ন অঞ্চলে নাচের শো করছি, প্রোগ্রাম করছি, কম্পিটিশনে জয়েন করছি, পুরস্কৃত হয়েছি। তো কিন্তু আমার মানে নাচ শিখছি, টিচারের কাছ থেকে শিখে সেটা পারফর্ম করছি, কিন্তু মঞ্চস্থ করার সঙ্গে সঙ্গে আমার যে কোনো গান শুনলে একটা মনে হতো আমি নিজের ভাবে কিভাবে সেটাকে কোরিওগ্রাফি করব। এটা আমার একটা প্রথম থেকেই আমার একটা নাচের ঝোঁক ছিল। আর তোমাদের আরেকটা কথা বলি,
আমার নাচে আসার একটা ব্যাপারও খুব অদ্ভুতভাবে আমি মানে শুরু করি। আমি একটা পাড়ার ফাংশনে প্রোগ্রাম দেখতে গেছি, তখন আমি কয়েক বছর বয়স আমার, একদম ছোট একদম ছোট। আমি বাবার সঙ্গে প্রোগ্রাম দেখতে গেছি। তো প্রোগ্রাম দেখে সেখানে সেই বড় বড় দিদিরা নাচছে, এবং সেটা দেখে আমি অডিয়েন্সে বসে সেই রকমই হাত পা নেড়ে নাচতে শুরু করে দিয়েছি। এবং আমার তখন একবারও মনে নয়, ওই মিউজিকের সঙ্গে সঙ্গে আমার তখন একবারও মনে হয়নি যে যে আমি তো পারফরমেন্স করছি না, বা আমি তো মানে আমি দেখতে গেছি, আমি সেই ব্যাপারটাও আমার মধ্যে ছিল না। এবং তখন ওখানকার দাদাই বলবো, দাদারা কাকুরা তারা সব আমাকে স্টেজে উঠিয়ে দিলেন। আমি ওখানে ওদের সঙ্গে সুন্দর নাচ করে পারফরমেন্স করে চলে আসলাম। তো তখন নেওয়ার পর সবাই ক্ল্যাপ দিচ্ছে, বলছে যে ও কোথায় নাচ শিখেছে, কিন্তু আমি তখন কোথাওই নাচ শিখিনি। মানে এইভাবেই আমার প্রথমে, আমি গান শুনলে একটা হাত পা নাড়তাম, একটা ছিল আর কি মধ্যে। তো সেই থেকে শুরু। আর নাচ করছি শুধু নিজের জন্য নয়, মানে আমি নিজে তৈরি করব এরকম একটা আগে ছিল, কোরিওগ্রাফার। হ্যাঁ, নিজে করব। কিন্তু দিদি এইখানে একটা কথা বলি, যে এই যে বাণিজ্য বিভাগ, সেখানকার কস্ট অ্যাকাউন্টেন্সি পড়াশোনা থেকে নাচ, অভিনয়, এই যে দুটো বিপরীত মেরু, এই দুটোকে এক করলেন কি করে? আমি যে প্রথমেই বললাম একটা কথা, যে নাচ আর নাটক এই দুটো আমার জীবনের সঙ্গে একসঙ্গে মিশে রয়েছে। তো এই দুটোর মানে একসাথে মেলবন্ধন ঘটেছে কিভাবে, আমি সেটা একটু বলি তোমাদেরকে। আমি আমার দাদার একটা গ্রুপ ছিল নাটকের, সেখানে আমি অভিনয় করছি। সেই নাট্য দলে অভিনয় করার সঙ্গে সঙ্গে আমার এই বেলেঘাটার পূর্ব কলকাতার অঞ্চলে নাচের অনুষ্ঠানও করছি। এবং নাচের অংশগ্রহণ শুধু করছি না, নাচে বিভিন্ন নৃত্য আলেখ্য, গীতি আলেখ্যে যে পাঠ থাকতো, সেই পাঠগুলো আমি করবার সুযোগ পেয়েছি। এবং পাঠ করছি, কিছু কবিতা নিজে রিসাইট করছি, আবৃত্তি করছি। করতে করতে একবার শ্রুতি নাটকেরও ডাক পেল। তখন সে অর্থে নাটক, শ্রুতি নাটক যে শিখেছি সেটা নয়। এবং আমার জীবনের প্রথম শ্রুতি নাটক হচ্ছে শেষের কবিতা। রবি ঠাকুর শেষের কবিতা দিয়ে আমার শুরু। কি চরিত্র করেছিলেন? আমি ওখানে মূল চরিত্রে অভিনয় করতে সুযোগ পেয়েছিলাম। এবং তখন মানে ভাবিনি কোনোদিন যে অভিনয়টাকে আবার শ্রুতি হিসাবেও যে করা যায় আর কি, সেই পারফর্ম করা যায়, সেটার যে স্বাদটা কেমন সেটা আমি পেলাম যখন। এবং আমি তখন স্টেজে অনেক আবৃত্তির অনুষ্ঠান করলাম। তোমাদেরকে আমি একদম একটা দুটো আমাদের দর্শকদের জন্য যদি 2-4 লাইন শোনাতে পারো। আমার যেটুকু মনে আছে বলছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। আমি যদি পুরো এরকম অনেক কবিতার কথা বলি তোমাদেরকে, আরো অনেক সময় লাগবে। আমি তোমার যে প্রশ্নটা করেছো সেটার উত্তরে ফিরে আসি। যে আমি অভিনয় করছি, নাচ করছি, এরম সময় আমার মানে মমতা শঙ্কর এর কাছে আমি নৃত্য শিক্ষাতেও অংশগ্রহণ করতে গেলাম। মমদির কাছে আমি ক্রিয়েটিভ সৃষ্টিশীল নাচের শিখতে গেছিলাম। তো মমদির ওখানে মমদি বলতেন যে ক্রিয়েটিভ শিখতে গেলে তোমার শাস্ত্রীয় নৃত্য শিক্ষা অবশ্যই দরকার। এবং ওখানে আমাদের শাস্ত্রীয় নৃত্য, কথাকলি এবং ভরতনাট্যম দুটি সাবজেক্টই শেখানো হতো। কথাকলি গুরু গোবিন্দন কুটির শিষ্যা, ওনার কাছে আমি শিখেছি এবং কথাকলিও অনেক পারফর্ম করেছি। ভরতনাট্যম শিখেছি আমি কলাক্ষেত্র স্টাইলে, ওখানে ভরতনাট্যম শেখানো হতো। পরবর্তীকালে আমি কলামণ্ডলম স্টাইল শিখেছি। তো এই শেখা এবং মানে অভিনয় করা, এই দুটো চলাকালীন হঠাৎ আমার
মানে দেখলাম যে নিউজ পেপারে একটা বিজ্ঞাপন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আর রবি ঠাকুর আমার মানে ভীষণ প্রিয় মানুষ একজন। মানে আমি কিছু না শিখেও বলে বিশ্বাস করবে না যে আমি নিজে নিজেই কবিতা পাঠ করতাম, নিজে ওই নাটকের মানে ধরো কোনো একটা নাটক শুনছি রেডিওতে বেতারে শুনছি, শুনে আমি ভাবতাম যদি আমি চরিত্রটা পেতাম তাহলে আমি কিভাবে বলতাম সেটা আমি নিজে নিজেই বলতে শুরু করতাম। সেটা যে ঠিক কি ভুল আমি। আর এই কাজ করতে করতে আমার যে শিক্ষাটা হয়েছে যে শাস্ত্রীয় নৃত্য চর্চা করা অবশ্যই দরকার। গানই বলো আর নাচই বলো শাস্ত্রীয় ঘরানার একটা দরকার। সেইটা থেকেই আমি মনে করলাম যে আমার ছেলে মেয়েদেরকেও শাস্ত্রীয় নৃত্য শিক্ষা দেব এবং তার কিছু আভাস তোমরা পেতে পারো। আর যার মধ্যে দিয়ে ভরতনাট্যম যে শাস্ত্রীয় নৃত্য সেটার শিক্ষাটা কিভাবে করা দরকার সেটার কিছু তোমরা দেখতে পাবে। ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায়। ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতায়। ভোরের আলোকে পাখি গান গায়, সুরে সুরে তালে তালে কত কবিতা।